বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি 383 নম্বর পেজের কোয়েশ্চেন নাম্বার 4 এর সমাধান। এর আগে আমি পার্ট 1 ভিডিওতে কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 2 এবং কোয়েশ্চেন 3 আলোচনা করেছি। পেজ নাম্বার 383 তে তোমরা যেটা দেখতে পাবে সেটা হলো আলিপুরদুয়ারের স্কুলের কোয়েশ্চেন, যেখানে আমি কোয়েশ্চেন 1, 2, 3 আলোচনা করেছি। তো কোয়েশ্চেন 4 আজকে আমি সমাধান আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যারা আমার চ্যানেলে প্রথম এসছো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো পরীক্ষার বেশি বাকি নেই, তো খুব ভালো করে প্র্যাকটিস করো, রেগুলার ম্যাথ প্র্যাকটিস করো। খুব বেশি সময় না হলেও অন্তত 1 থেকে 2 ঘন্টা কম করে হলেও রোজ ম্যাথ প্র্যাকটিস করো। আর আলাদা করে তোমরা কিন্তু সময় করে সূত্র মুখস্থ করার চেষ্টা করো। মানে ম্যাথ যখন করবে সূত্র কিন্তু আলাদা করে তোমরা সময় রাখবে সূত্রগুলো শুধু মুখস্থ করার, ঠিক আছে? আর সূত্রগুলো মুখস্থ করে সেগুলো খাতায় লিখবে, লেখা প্র্যাকটিস করবে। পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন এই কাজটা, রুটিনটা মেনটেন করো অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? সূত্রগুলো রোজ মুখস্থ করো, দেখবে অঙ্কর অনেক এমন অঙ্ক আছে যেগুলো শুধু সূত্র মুখস্থ থাকলেই অঙ্ক হয়ে যায়। এইটা খুব একটা বড় একটা বিষয়। সূত্র তোমাদের অনেকেরই মনে থাকে না, যে কারণে তোমরা অঙ্কগুলো করতে পারো না। তো সূত্রগুলো মুখস্থ করো আর আমি যেভাবে ক্লাস করাচ্ছি সেইভাবে ক্লাসগুলো করে যাও। যেভাবে বোঝাচ্ছি প্রতিটা অঙ্ক সেইভাবে ভালো করে বুঝে যাও, দেখবে অঙ্ক তোমরা বেশ ভালোই পারবে এবং অঙ্কতে তোমরা ভালো স্কোর করতে পারবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 4 দাগের 1, পেজ নাম্বার 383, আলিপুরদুয়ার হাই স্কুল। প্রথম প্রশ্নে বলা হচ্ছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কমে গেল। ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। অর্থাৎ আসলের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। দেখো, আয় কি, এই ব্যাপারটা একটু বুঝে নিতে হবে। ধরো তুমি কাউকে 5,000 টাকা ধার দিলে। এবার ধার কি শর্তে দিলে? ধরে নাও তুমি 10% সুদের হারের, এই শর্তে তুমি 5,000 টাকা কাউকে ধার দিলে। 10% সুদের হার এর অর্থ কি? তুমি যদি কাউকে 100 টাকা দিয়ে থাকো, তাহলে 1 বছর পর সে যখন তোমাকে টাকা শোধ করবে তখন তোমাকে 110 টাকা দেবে। অর্থাৎ 100 টাকার উপর 10 টাকা অতিরিক্ত দেবে 1 বছরে। তার মানে তুমি দিয়েছিলে তাকে 100 টাকা, কিন্তু যখন তুমি ফেরত পাচ্ছ তখন 110 টাকা পাচ্ছ। সুতরাং 10 টাকা তুমি অতিরিক্ত পাচ্ছ। এই অতিরিক্ত মূল্যটাই তোমার কাছে আয়, ঠিক আছে? তুমি আসল যেটা দিয়েছিলে সেটা তো পাচ্ছই, সাথে সাথে 10 টাকা অতিরিক্ত পাচ্ছ। সুতরাং এই 10 টাকা অতিরিক্তটাই হচ্ছে তোমার আয়। আর এই 10 টাকাটাকেই আমরা বলি সুদ। অর্থাৎ আসলের উপর যে অতিরিক্ত মূল্য তুমি পাচ্ছ সেটাই হচ্ছে সুদ, আর সুদটাই হচ্ছে আয়। তাহলে এখানে 60 টাকা কমে গেছে কেন? কারণ সুদের হার কমে গেছে। সুদের হার যখন 4% ছিল তখন যে সুদ পেতে আসলের উপর, এখন সুদের হার যদি 3.3/4% হয়ে যায়, তাহলে 4 থেকে যেহেতু এই সংখ্যাটা কম, তাহলে যদি সুদের হার কমে যায় তাহলে তোমার আয়টাও কমে যাবে। কারণ সুদের হার কমার অর্থ হলো সুদ কমে যাওয়া। তাহলে সুদ কমে যাওয়ার অর্থই হচ্ছে আয় কমে যাওয়া। তাহলে এখানে আমি দেখব যে কত শতাংশ সুদের আয় কমে যায়, এবং সাথে সাথে এটাও তোমরা জেনে রাখবে সুদের হারের অর্থ কি। সুদের হারের অর্থ হচ্ছে সুদ বাই আসল। সুদ বাই আসল অর্থাৎ আসলের সাপেক্ষে সুদ যত টাকা হবে সেটাই হচ্ছে সুদের হার, বা সুদ এবং আসলে যে অনুপাত সেটাই হচ্ছে সুদের হার। এবং সুদের হার সাধারণত আমরা কি করি? শতকরাতে নির্ণয় করি। তাই সুদের হার যখন আমরা নির্ণয় করি তখন 100 দিয়ে গুণ করি, তাহলে এতে কি হবে? পার্সেন্টেজে চলে আসবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি সুদের আয় কতটা কমছে সেটা আমরা আগে বার করে নিই। সুদের আয় কমে যায় 4 মাইনাস 3.3/4 এত পার্সেন্ট। তাহলে এখানে দেখো কত আসছে, 4 মাইনাস 3 4 12, এটাকে গুণ করতে হবে আর এটাকে তার সাথে যোগ করবে। 3 4 12 আর 3 15, 15/4%। যদি লসও করি 4 হচ্ছে, তাহলে 4 4 4-এর সাথে এই 4 গুণ হবে, 4 4 16, 16 মাইনাস 15 ইকুয়ালস টু 1/4%। তাহলে 1/4% কমে যাওয়ার অর্থ কি? সুদের হার 1/4% কমে যাওয়ার অর্থ হলো 4 টাকা যখন আসল তখন তুমি 1 টাকা সুদ কম পাচ্ছ। মূলধন যখন তোমার 4 টাকা তখন 1 টাকা তুমি সুদ বা আয়
কম পাচ্ছ, তো এখানে 60 টাকা কম পাচ্ছ, তাহলে আমি এখানে কি লিখব? আমি এখানে লিখব অতএব 1 টাকা আয় কম হয় যখন মূলধন 4 টাকা। তাহলে 60 টাকা যখন আয় কম হবে তখন মূলধন কত হবে? 4 গুণ 60 টাকা, তাই তো? বেশি হবে তাই গুণ করব, অর্থাৎ 240 টাকা। তাহলে 60 টাকা আয় মানে বার্ষিক আয়, ঠিক আছে? এটা বার্ষিক আয়, কারণ এখানে যে সুদের হারটা কমেছে এটা কিন্তু বার্ষিক, সুতরাং এই যে আয়টা এখানে কমেছে 4 টাকা মূলধন যখন সুদ বা আয় কমে যায় 1 টাকা, এটা কিন্তু বার্ষিক, 1 বছরে। তাহলে 1 টাকা আয় কম হয় যখন মূলধন 4 টাকা, এটা অবশ্যই বার্ষিক, এটা বার্ষিক হয়। বার্ষিক 1 টাকা আয় কম হয় যখন মূলধন 4 টাকা, তাহলে বার্ষিক 60 টাকা আয় কম হয় যখন মূলধন বেশি হবে, 4 × 60 অর্থাৎ 240 টাকা। তাহলে ওই ব্যক্তির মূলধন কত? 240 টাকা। এটা হলো এই প্রশ্নের উত্তর। আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমাদের। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। পরের প্রশ্ন, 400 টাকার 2 বছরের সময় চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? দেখো, চক্রবৃদ্ধি সুদের হার বার করার একটা সরাসরি সূত্র আছে। যদি তোমরা সেই সূত্রটা মনে রাখতে পারো তাহলে ভালো কথা, যদি না মনে রাখতে পারো তাহলেও আমরা কিন্তু পুরো ডিটেলে অঙ্কটা করতে পারবো, ঠিক আছে? সেটাও আমি দেখাবো। তো আমি এখানে সুদের হারের একটা সূত্র লিখে দিচ্ছি, এটা যারা যারা করে মুখস্থ রাখতে পারবে তো খুব ভালো। R ইকুয়ালস টু হবে 100, এবার থার্ড ব্র্যাকেট দেবে, টি, এটা হচ্ছে টিএথ রুট, হ্যাঁ, টিএথ রুট এ বাই পি মাইনাস 1, এটা হচ্ছে সুদের হার বার করার সূত্র। তাহলে দেখো এখানে এই অঙ্কতে এটা কি, পি, মানে সূত্রতে এটা কি, পিটা কি? এটা হচ্ছে সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল, পিটা হচ্ছে আসল বা মূলধন, টিটা তোমরা সবাই জানো এটা সময়, যেটা বছরে আমাদের লিখতে হবে এখানে, আর আটটা সুদের হার। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমি লিখি তাহলে আর ইকুয়ালস টু কি হবে? 100, সূত্রটা এখানে লিখছি আগে, এ বাই পি মাইনাস 1। প্রদত্ত কি আছে দেখো, প্রদত্ত অর্থাৎ যেগুলো দেওয়া আছে সেগুলো কি কি? 400 টাকা, অর্থাৎ আসল হচ্ছে 400 টাকা, 2 বছর অর্থাৎ টি হচ্ছে 2 বছর, সময় চক্রবৃদ্ধি, সময় চক্রবৃদ্ধি অর্থাৎ সুদাসন বা সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল, সময় চক্রবৃদ্ধি, সুদাসন সব একই জিনিস, ঠিক আছে? তাহলে এ ইকুয়ালস টু কি এখানে? 441 টাকা। তাহলে এখানে বসিয়ে দাও, পেয়ে যাবে আর বা বার্ষিক সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে 100, এখানে হবে টি অর্থাৎ এখানে হচ্ছে 2, এ বাই পি অর্থাৎ এ হচ্ছে 441 বাই 400 মাইনাস 1। এবার এখানে 2 থাকার অর্থ হচ্ছে এই সংখ্যাটার বর্গমূল, ঠিক আছে? এখানে 3 থাকার অর্থ হচ্ছে ঘনমূল, 2 থাকার অর্থ হচ্ছে বর্গমূল, অর্থাৎ 441 বাই 400 বর্গমূল। তো আমরা এটাকে সরাসরি বর্গমূলে ফেলে দিতে পারি, অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 441 মানে কি? দেখো 441 হচ্ছে 21 বর্গ, 21 স্কোয়ার, আর 400 অর্থ হচ্ছে 20 স্কোয়ার। তাহলে 441 বাই 400 কি হলো? 21 বাই 20, এটার হোল স্কোয়ার, এই নাম্বারের স্কোয়ার, এই নাম্বারের স্কোয়ার, তাহলে 21 বাই 20 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতেই পারি এটা কি 21 বাই 20 এটার হোল স্কোয়ার, ঠিক আছে? আর এইখানে 2 আছে বা বর্গমূল আছে মাইনাস 1, এখানে আমরা 2 লিখতেও পারি, নাও লিখতে পারি। বর্গমূলের ক্ষেত্রে আমরা 2টা এখানে সবসময় লিখি না, ঠিক আছে? তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো, কিন্তু অন্য কোনো নাম্বার 2 ছাড়া যদি থাকে তাহলে সেটা লিখতে হবে। যেমন 3 বছর থাকলে তাহলে এখানে 3 লিখতে হবে, তাহলে 100। এবার এইখানে এই নাম্বারটার স্কোয়ার আছে, অর্থাৎ এই সংখ্যাটা মূলের ভেতরে দুবার আছে, তাহলে এটা মূলের বাইরে চলে আসবে, 21 বাই 20 মাইনাস 1। যেমন এরকম 2 আছে, এখানে 3 গুণ 3, তার মানে হচ্ছে একটা 3। তাহলে এখানে 21 বাই 20 স্কোয়ারের অর্থ কি? 21 বাই 20 ইন্টু 21 বাই 20। তাহলে এখানে কি আছে? বর্গমূল আছে, তার মানে এই সংখ্যাটা দুবার থাকলে আমি একবার লিখব। একইভাবে যদি এটা 3 যদি থাকতো, এটা যদি 3 থাকতো, আর এখানে যদি 21 বাই 20 3বার থাকতো, তাহলে আমি এখানে এটাকে একবার লিখব, ঠিক আছে?
3বারকে একবার ধরবো। তাহলে এখানে কত হচ্ছে হিসাব করো, 100, এখানে লসগু হচ্ছে 20, তাহলে 21 আর 20 একে 20। নেক্সট স্টেপে এই 0 আর 0 ক্যান্সেল হয়ে গেল, 2, এখানে 5 হয়ে গেল, তাহলে 5 ইন্টু 21 থেকে 20 বাদ দাও 1, অর্থাৎ 5%। এটা অবশ্যই পার্সেন্টেজ আছে, বার্ষিক সুদের হার, তাহলে হচ্ছে 5%, তাহলে পেয়ে গেলাম। অন্যভাবে যদি করতে চাও তাহলে আমরা এখানে সরাসরি এখানে এই সূত্রটা ফেলবো যে সববৃদ্ধি মূল ইকুয়ালস টু আসল ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার t। এই সূত্র দিয়েও কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। তাহলে এখানে পি কত, আমরা এইটাকে আগে লিখছি, পি হচ্ছে 400 টাকা, 1 প্লাস আর আমাদের বার করতে হবে, টি হচ্ছে এখানে 2 বছর, আর এ হচ্ছে 441। এরপর আমরা কি করবো, 400টা পাশে নিয়ে চলে আসবো, তাহলে কত হবে 441 বাই 400। নেক্সট স্টেপে আমরা এই স্কোয়ারটা তুলে দেবো, তাহলে 1 প্লাস আর বাই 100, যখন স্কোয়ার তুলে দেবো এই পাশে নাম্বারটার কি হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে। এবং বর্গমূলের সময় আমরা এই দুইটা লিখতেও পারি, নাও লিখতে পারি, ঠিক আছে, লিখতেও পারি নাও লিখতে পারি, যেমনটা আগে বললাম। তো এটাকে আমরা সরাসরি এইভাবে লিখতে পারবো, 441 বাই 400। এবার এই 441-এর বর্গমূল কত হয়, যেহেতু আমি দেখলাম 441 মানে 21-এর বর্গ, তাহলে 441-কে বর্গমূল করলে আমরা পাবো 21। একেবারে 400-এর বর্গমূল করলে আমরা পাবো 20। তারপরে আমরা এই 1টাকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে r বাই 100 ইকুয়ালস টু 21 বাই 20 মাইনাস 1, লসগু করো, 20 হচ্ছে, তাহলে 21 মাইনাস 20। নেক্সট স্টেপে আমরা কি পাচ্ছি, r বাই 100, এখানে বিয়োগ করে 1 আর নিচে 20, তাহলে দেখো এবার 20, 5 20 100, এবার 5 একে 5 আর গুণ করো, তাহলে r ইকুয়ালস টু 5%। তাহলে এখানেও আমরা পাচ্ছি 5%, আর সূত্র সরাসরি সূত্র ফেলে আমরা পাচ্ছি 5%। তোমার ক্ষেত্রে যেটা সহজ লাগবে তোমরা সেটা করবে, ঠিক আছে। পরের প্রশ্ন, কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর এ 1197 টাকার লভ্যাংশ পেল, সমগ্র লাভ কত হবে। দেখো অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক। অঙ্কটা দেখো কিভাবে করছি আমি, এখানে বলছি কি এ আর বি এই দুজন মিলে ব্যবসা করছে এবং তাদের মূলধন অনুপাত 3:2, অর্থাৎ এ যদি ব্যবসায় 3 টাকা নিয়োজিত করে তাহলে বি সেখানে নিয়োজিত করছে 2 টাকা। এবার লাভের 5% দান করার পরে যে অবশিষ্ট টাকাটা থাকে সেই টাকাটা দুজন মিলে ভাগ করবে, এবং ভাগ করার পর দেখা গেছে এ 1197 টাকা লাভ পেল। দেখো 5%-এর অর্থ হলো, লাভের 5%-এর অর্থ হলো 5 টাকা দান করেছে 100 টাকার মধ্যে, এবং এই 100 টাকাটা কি টাকা, মোট লাভ, অর্থাৎ মোট লাভ যদি 100 টাকা হয় তবে 5 টাকা দান করেছে। তো 5 টাকা যদি দান করে থাকে 100 টাকার মধ্যে থেকে, তাহলে বাকি যে 95 টাকা থাকবে সেই 95 টাকা তারা মূলধনের অনুপাতে লভ্যাংশ তুলে নেবে, মানে তারা লাভটা পাবে। তাহলে 95 টাকা তাদের মধ্যে ভাগাভাগি হচ্ছে 100 টাকার মধ্যে, ঠিক আছে। 100 টাকাটা হচ্ছে মোট লাভ, তার থেকে 5 টাকা দান করে দিলেন, বাকি 95 টাকা তারা লভ্যাংশ হিসেবে দুজনা ভাগ করে নেবে এবং তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে কে কত টাকা 95 টাকার মধ্যে থেকে পাচ্ছে সেটা আমরা বার করব। এখানে এই অঙ্কটা আমরা কিন্তু দুজনে মানে এ আর বি দুজনেরই বার করবো না, যেহেতু এখানে এর টাকাটা লভ্যাংশটা দিয়েছে তাই এর লভ্যাংশটাই আমি বার করব, ঠিক আছে। এবং সেখানে আমি তুলনা করে আমরা মূলধনটা মোট লাভটা বার করব। তাহলে দেখো আমি কিভাবে করছি, তাহলে সর্বপ্রথম আমি কি করব, ধরি মোট লাভ 100 টাকা, অতএব লভ্যাংশ বণ্টিত হবে 100 মাইনাস 5 সমান সমান 95 টাকা, ঠিক আছে। যখন মোট লাভ 100 টাকা তখন লভ্যাংশ বণ্টিত হবে 95 টাকা। এবার যেহেতু মূলধনের অনুপাত ইকুয়ালস টু লভ্যাংশের অনুপাত, অতএব এ লভ্যাংশ পাবে, দেখো
এর লভ্যাংশটা কত? 3 টাকা। কত টাকার মধ্যে? মোট 5 টাকা। 5 টাকার মধ্যে এ পাচ্ছে 3 টাকা, তাহলে 3/5। এটা লভ্যাংশের অংশটা হচ্ছে এ হচ্ছে 3/5। এবার এখানে কত টাকা বন্টিত হচ্ছে? 95, তাহলে 95 দিয়ে গুণ করব, তাহলে এর লভ্যাংশটা পেয়ে যাব। তাহলে 5 আর 4 19, 3 19 57। অর্থাৎ এই যে 57 টাকা এ লভ্যাংশ হিসেবে পাচ্ছে, কখন? যখন মোট লাভ 100 টাকা। মোট লাভ 100 টাকা। তাহলে এদিকে আমি লিখব, এদিকে হচ্ছে এর লভ্যাংশ, আর একদিকে লিখব মোট লাভ। তাহলে এর লভ্যাংশ 57 টাকা যখন মোট লাভ 100 টাকা। এবার এ এখানে লভ্যাংশ কত পাচ্ছে? 1197 টাকা। তাহলে আমি এখানে লিখব 1197 টাকা হচ্ছে এর লভ্যাংশ। তাহলে মোট লাভ কত সেটা আমরা এখান থেকে খুব সহজেই বার করতে পারবো। তাহলে দেখো এখানে আমি কি করব, এটাকে x ধরে নাও। এটা যেহেতু সরল সম্পর্ক তাই আমি নিচ থেকে উপরে অনুপাত আকারে লিখবো, আর এটাও তাহলে নিচ থেকে উপরে অনুপাত আকারে লিখবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? x/100 ইকুয়ালস টু x/100। তাহলে এখানেও লিখবো 1197/57। তাহলে কত? x ইকুয়ালস টু 1197/57, আর 100টা পাশে আসলে গুণ হয়ে যাবে 100। এবার তুমি 57 আর 1197 ক্যান্সেল করো, 3 দিয়ে ক্যান্সেল করো। তাহলে 3 একে 3, 3 নং 27, 3 3 9, 3 নং 27, 3 নং 27। আবার দেখো 19 দিয়ে কেটে যায়, 19 দুগুণে 38, 19 একে 19, অর্থাৎ 2100 টাকা। তাহলে এখানে কি ছিল? এর লভ্যাংশ যখন 1197 টাকা, তখন মোট লাভ কত আসলো? মোট লাভ 2100 টাকা। তার মানে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। অঙ্কটা খুবই সহজ ছিল, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। খুবই সহজ অঙ্ক, জটিল কিছু নেই, তোমরা প্র্যাকটিস করবে, হয়ে যাবে। পরের অঙ্ক 4 দাগের 4, x² - x ইকুয়ালস টু k আন্ডার ব্র্যাকেট 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে k এর মান নির্ণয় করো। দেখো সবসময় এই জিনিসটা তোমরা সূত্র হিসেবে মনে রাখার চেষ্টা করো। ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটা হচ্ছে যেখানে a 0 নয়, সমীকরণের বীজ দুটির সমষ্টি 0 হবে যদি b ইকুয়ালস টু 0 হয়। b ইকুয়ালস টু 0 হয়, এটা তোমরা মনে রাখবে। কোনো দ্বিঘাত সমীকরণের দুটো বীজ অর্থাৎ x এর দুটো মান, তাদের সমষ্টি, x এর যে দুটো মান বেরোবে তাদের সমষ্টি 0 হবে যদি b যদি 0 হয়। যেমন তোমাদের একটা উদাহরণ দিই। একটা ধরো দ্বিঘাত সমীকরণ এরকম লিখলাম আমি, x² - 4 ইকুয়ালস টু 0। তা দেখো এখানে এই bx, এই যে রাশিটা এখানে কিন্তু নেই। দেখো এখানে কোনো x এর রাশি নেই। x এর রাশি কখন থাকবে না? যখন b এর মান 0 হবে। b যদি 0 হয় তাহলে b মানে 0 ইন্টু x কত হলো? 0 হলো। তাহলে b এর মান 0 হলে তখন এই দ্বিঘাত সমীকরণে x এর রাশিটা থাকে না, যেমনটা এখানে। তাহলে এখানে তুমি যদি এটাকে সমাধান করো তাহলে x² ইকুয়ালস টু 4 পাচ্ছ। তাহলে x ইকুয়ালস টু এখানে স্কোয়ারটা তুলে দিলে কি হবে? এখানে একটা প্লাস হবে, একটা মাইনাস হবে, আর এখানে 4 এর বর্গমূল, অর্থাৎ প্লাস মাইনাস 2। প্লাস মাইনাস 2 এর অর্থ হচ্ছে x এর একটা মান 2 আর একটা মান -2। এবার দেখো এইটা হচ্ছে x এর বীজ, এটা হচ্ছে x এর বীজ। এই দুটো বীজের যোগফল কত? দেখো তো যোগফল কত হচ্ছে? 2 - 2 কত হলো? 0 হলো। তাহলে বীজদ্বয়ের যোগফল বা বীজদ্বয়ের সমষ্টি 0 কখন পাচ্ছ? যখন b 0। তাই এটা তোমরা সরাসরি মনে রাখার চেষ্টা করো। কোনো দ্বিঘাত সমীকরণের বীজ দুটোর সমষ্টি 0 হবে যদি b 0 হয়। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি, যেটা সাধারণ আকারে দেওয়া নেই, মানে এইভাবে দেওয়া থাকা উচিত কিন্তু এইভাবে দেওয়া নেই। এখানেও x এর রাশি আছে, এখানেও x এর রাশি আছে। তো সবার প্রথমে এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপের সাথে তুলনা করব, এবং এটাকে আগে সাজাবো, সাধারণ আকারে সাজাবো, তারপর এই সমীকরণের সাথে তুলনা করে আমরা বিটা বার করব, এবং সেই বিটা 0 হলেই আমরা বলবো বীজদ্বয়ের সমষ্টি 0। সুতরাং সেখান থেকে আমরা k পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটা করার মানে পদ্ধতি। তাহলে সর্বপ্রথমে লিখবো এখানে সমীকরণটা x²। আচ্ছা, তবে অবশ্যই তোমরা এই জিনিসটা কিন্তু অবশ্যই লিখবে। হ্যাঁ, যখন পরীক্ষায় অঙ্কটা করবে এই জিনিসটা অবশ্যই লিখবে, এবং তারপরে তোমরা এটা লিখবে সমীকরণটা।
এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু কে আন্ডার ব্র্যাকেট 2x মাইনাস 1। এখানে আমি কি করব, সর্বপ্রথমে এইখানেও দেখতে পাচ্ছি এক্স এর রাশি আছে, এখানে এক্স এর রাশি আছে, তাই এখানে গুণ করে এক্স এর রাশি এবং নাম্বার সবগুলোকে আমি ডান দিকে থেকে বাঁ দিকে নিয়ে যাবো, কারণ আমাদের দ্বিঘাত সমীকরণে কি হয়, ডান দিকে শূন্য রাখতে হয়। তার মানে সব কিছু আমি বাঁ দিকে নিয়ে চলে আসবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু এটা কত হলো 2kx মাইনাস কে। তাহলে সবগুলো এদিকে নিয়ে চলে আসো। চলে আসো, তাহলে সবগুলো চলে আসে মানে ডান দিকে শূন্য থাকলো। এবার তুমি এখান থেকে কি কমন নেবে, এক্স কমন নেবে। এক্স কমন নিলে এখানে কত করে থাকবে 1, আর এখানে মাইনাস 2k প্লাস কে ইকুয়ালস টু 0। এবার এই দ্বিঘাত সমীকরণের সাথে এটাকে যদি তুলনা করা হয়, তো তুলনা করছি, তুলনার জন্য আমি এরকম চিহ্ন ব্যবহার করতে পারি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 হলে আমরা এখানে কি লিখতে পাচ্ছি, b ইকুয়ালস টু কত 1, আগে একটা মাইনাস দেবে, মাইনাস 1 মাইনাস 2k। তাহলে এখানে b এর মান কত, দেখো এইটা হচ্ছে b এর মান, মাইনাস 1 মাইনাস 2k, এটা হচ্ছে b ইকুয়ালস টু 0 হলে বীজ দুটির সমষ্টি 0 হবে। এবার দেখো এটা যদি 0 হয়, মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2k ইকুয়ালস টু কত 0। এবার আমরা 1টা পাশে নিয়ে যাবো, তাহলে কি পাচ্ছি 2k ইকুয়ালস টু 1, এখান থেকে কি পাচ্ছি k ইকুয়ালস টু হাফ। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম, k এর মান হাফ হলে বীজদ্বয়ের সমষ্টি 0 হবে। পরের প্রশ্ন খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে এখানে, স্কোয়ার রুট 5 প্লাস 2 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 1 বাই স্কোয়ার রুট 5 মাইনাস 2 হলে এক্স এর মান নির্ণয় করো। তো দেখো এখানে আমি সবার প্রথমে কি করবো, এই যে ডান দিকে যে রাশিটা দেখতে পাচ্ছ, এই রাশিটার আমি হরের করণী নিরসন করব। তো দেখি এটা করে দেখি, করণী নিরসন করে আমরা কি পাই। খুবই সহজ একটা অঙ্ক। তাহলে তোমরা সবাই নিশ্চয়ই জানো যে হরের করণী নিরসন কিভাবে করে। যে রাশিটার থেকে আমি করণী নিরসন করতে চাইছি, সেই রাশিটার করণী নিরসক উৎপাদক দিয়ে উপর নিচে গুণ করতে হয়। রুট 5 মাইনাস 2 এর করণী নিরসক উৎপাদক হচ্ছে রুট 5 প্লাস 2। তাহলে এইটা দিয়ে আমি উপরেও গুণ করব, আর এই রাশিটা দিয়ে আমি নিচেও গুণ করব। এবার গুণ করে দেখি কত আসছে। দেখো একের সাথে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটাই পাওয়া যায়, তাহলে এখানে রুট 5 প্লাস 2 হবে। আর নিচে সূত্র পড়ে যাচ্ছে, রুট 5টা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। এটা কিসের সূত্র, a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই তো? বাহ, খুব সুন্দর। তাহলে এখানে কত হয়ে গেল, তাহলে লিখতে পারি আমি রুট 5 স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার। এবার নেক্সট স্টেপে আমরা কি লিখবো, root 5 plus 2 whole to the power x equals to root 5 plus 2, নিচে কত হবে, root 5 এর স্কোয়ার মানে কত হয় 5 হয়, আর 2 স্কোয়ার মানে 4, আর 5 থেকে 4 বাদ দিলে কত হয় 1 হয়। তো সেই 1টা আমি নিচে লিখতেও পারি, নাও লিখতে পারি, তো আমরা এখানে লিখবো না। 1 যদি উপরে থাকে তাহলে লিখবে, কিন্তু বিয়োগ করে যদি নিচে 1 আসে তাহলে সেই 1টা লেখার দরকার নেই। এইটা পেলাম। আর এইটার মানে কি, পাওয়ার কত আছে, কোনো সংখ্যার পাওয়ার যদি এখানে 1 থাকে, তো সেই 1টাকে আমরা নাও লিখতে পারি, কিন্তু দরকার পড়লে আমরা আবার লিখতেও পারি। যেমনটা এখানে দরকার হবে, এখানে কত আছে, পাওয়ার 1 আছে। এবার দেখো একটা সূচকের একটা নিয়ম আছে, যদি a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার n হয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে m ইকুয়ালস টু n হবে। তাহলে এখানে ঠিক সেই জিনিসটা মিলে যাচ্ছে। এটা দেখো, ভাবো যদি a, তাহলে এর পাওয়ার x, আর এখানে এর পাওয়ার 1, তাহলে এর পাওয়ার x আর এর পাওয়ার 1 হলে আমরা কি লিখতে পারি, x ইকুয়ালস টু 1, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি x ইকুয়ালস টু 1। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। খুবই সহজ ছিল। পরের প্রশ্ন 4 দাগের 6, প্রশ্নে বলা হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত। খুবই সহজ অঙ্ক, প্রচন্ড সহজ। এই ধরনের অঙ্ক আমি আগেও করিয়েছি,
তুমি যদি আমার ভিডিওগুলো ফলো করো তাহলে দেখবে এই অঙ্কটা তোমরা করতে পারবে। তো এখানে বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলা হচ্ছে। বৃত্তস্থ চতুর্ভুজ কি? বৃত্তস্থ চতুর্ভুজ হলো এমন এক চতুর্ভুজ যা বৃত্তের পরিধির উপর তার 4টে শীর্ষবিন্দু থাকে। যেমন ধরে নাও আমি এখানে একটা চতুর্ভুজ আঁকছি, এই চতুর্ভুজটাকে আমি বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। কেন? কারণ এই চতুর্ভুজের যে 4টে শীর্ষবিন্দু, এখানে একটু ভুল হয়ে গেছে, কারণ এই চতুর্ভুজের 4টে যে শীর্ষবিন্দু, ধরে নাও এই শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু আর এই শীর্ষবিন্দু, 4টে শীর্ষবিন্দু বৃত্তের উপরে থাকবে। কখনো এরকম হবে না, এই রকমটা হবে না, এটা কিন্তু বৃত্তস্থ হলো না, কারণ এই শীর্ষবিন্দুটা বৃত্তের পরিধির উপর নেই, বা এরকমও হবে না, এরকম হবে না, এই শীর্ষবিন্দুটা বৃত্তের বাইরে আছে। তো এইরকমটা হবে না, 4টে শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর থাকবে, তখনই এটা বৃত্তস্থ চতুর্ভুজ। আর এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। এটা একটা উপপাদ্য আছে তোমাদের, যে বিপরীত কোণ, অর্থাৎ ধরে নাও এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ পরস্পর বিপরীত কোণ, তো এই কোণটা আর এই কোণটার যোগফল 180 ডিগ্রি হয়। একইভাবে এখানকার এই কোণটার বিপরীতে যে এই কোণটা আছে, এই দুটো কোণের যোগফলও 180 ডিগ্রি হয়। তাহলে এখানে বলছে চতুর্ভুজে, বৃত্তস্থ চতুর্ভুজে পরপর 3টে কোণের অনুপাত 1:2:3। তাহলে একটা কোণ আমি ধরে নিচ্ছি x, তাহলে পরের কোণটা কত হবে 2x, আর তারপরের কোণটা কত হবে 3x। ঠিক আছে, তাহলে আমি এখানে ধরি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণ হলো যথাক্রমে x ডিগ্রি, 2x ডিগ্রি এবং 3x ডিগ্রি। এবার লিখব, যেহেতু যেমনটা বললাম বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে এখানে x আর 3x পরস্পর বিপরীত কোণ, তাহলে এই x আর 3x এর সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি হবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 0 হয়, অতএব আমরা কি লিখতে পারি, x plus 3x equals to 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 4x equals to 180 ডিগ্রি, এবং এখান থেকে আমরা পাচ্ছি 4 আর 180 কেটে দাও, তাহলে কত হচ্ছে, 4 4 16, 2 0, 4 5 20, অর্থাৎ x এর মান কত হলো 45। এবার আমাদের চেয়েছে প্রথম কোণটা তৃতীয় কোণটা, প্রথম কোণটা হচ্ছে এইটা আর তৃতীয় কোণটা হচ্ছে এইটা, অর্থাৎ এই কোণটার মান কত আর এই কোণটার মান কত। তো একটা কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে বাকি কোণটা 180 থেকে বাদ দিলেই পেয়ে যাব, অথবা 3 এর সাথে 45 গুণ করে দেবো, কারণ x এর মান কত 45, দুভাবেই করতে পারো। ঠিক আছে, তাহলে প্রথম কোণটার মান 45 ডিগ্রি, অতএব প্রথম কোণটির মান 45 ডিগ্রি এবং তৃতীয় কোণটির মান তোমরা 3 দিয়ে গুণ করেও বার করতে পারো, অথবা 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিয়ে দিতে পারো, কারণ দুটো কোণ মিলে 180 ডিগ্রি হয়। তাহলে কত হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন, 16 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 17 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত একটি বহিস্থ একটি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? দেখো এটা খুবই সহজ অঙ্ক, খুবই সহজ। এখানে শুধুমাত্র আমাদের পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাতে হবে আর একটা উপপাদ্য তথ্য কাজে লাগাতে হবে। এরকম একটি বৃত্ত আছে, তো এই বৃত্তের ব্যাস বলেছে 16 সেন্টিমিটার, তাহলে ব্যাস যদি 16 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? তোমরা জানো নিশ্চয়ই ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়, তাহলে ব্যাস যদি 16 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ হবে 8 সেন্টিমিটার। এটা সবসময় জেনে রাখবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? 8 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ সমান সমান ব্যাস বাই 2, অর্থাৎ 16/2 সেন্টিমিটার, মানে 8 সেন্টিমিটার। এবার
এই বৃত্তের কেন্দ্র থেকে 17 সেন্টিমিটার দূরে, তো ধরে নাও কেন্দ্র থেকে 17 সেন্টিমিটার দূরে, এটা কেন্দ্র ধরে নাও ও, আর 17 সেন্টিমিটার দূরে ধরে নাও একটা বিন্দু পি আছে, তাহলে এই দূরত্বটা হচ্ছে 17 সেন্টিমিটার দূরে এই পি বিন্দু থেকে বৃত্তের উপরে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে। তাহলে সেই স্পর্শকটা মানে দৈর্ঘ্য কত আমাদের বার করতে হবে। তাহলে এটা হচ্ছে স্পর্শক, এটা হচ্ছে স্পর্শক, আর এইটা হচ্ছে যে বিন্দুতে বৃত্তকে স্পর্শ করেছে সেটা হচ্ছে স্পর্শ বিন্দু, এবং সেটা ধরে নাও তুমি এ, এবং ও থেকে এ যুক্ত করলে আমি যে রেখাটা পাচ্ছি ওটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আর এই বৃত্তের ব্যাসার্ধই হচ্ছে 8। তাহলে এখানে এও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর ওপি এখানে হচ্ছে 17 সেন্টিমিটার। আর স্পর্শক কোনটা? স্পর্শক হচ্ছে এপি, এটা হচ্ছে স্পর্শক। তাহলে এবি হচ্ছে স্পর্শকের, এপি এখানে বার চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এপি মানে হচ্ছে এই রেখাটার দূরত্ব, এই রেখাংশটা দূরত্ব, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য, এটা আমরা বার করবো। এবার দেখো উপপাদ্য বলছে যে উপপাদ্য বলছে এটা বৃত্তের কোনো বিন্দুতে যদি আমি এরকম স্পর্শক অঙ্কন করি, আর এই স্পর্শ বিন্দুকে আমি যদি কোনো ব্যাসার্ধ অঙ্কন করি, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা স্পর্শ বিন্দু দিয়ে আমি অঙ্কন করেছি কারণ এটা বৃত্তের কেন্দ্র, তাহলে এটা ব্যাসার্ধ হলো। তাহলে এই যে ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর সমকোণে থাকে, অর্থাৎ এই জায়গাটাতে 90 ডিগ্রি কোণ হয়। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই এপি এটা একটা স্পর্শক, আর ও যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এ ও এটা হচ্ছে স্পর্শ বিন্দু এ দিয়ে যাচ্ছে এরকম একটি ব্যাসার্ধ, তাহলে এই কোণটার মান কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এ ও পি, এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি, অর্থাৎ ওপিটা হচ্ছে এখানে অতিভুজ, আর বাকি দুটো বাহুর মধ্যে একটা বাহু লম্ব আর একটা বাহু ভূমি। তাহলে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 17, অতিভুজ 17, তাহলে আমাদের এপিটা বার করতে হবে। তাহলে আমরা বলবো খুব সহজেই পিথাগোরাস উপপাদ্য কাজে লাগিয়ে আমরা এটা বার করে নিতে পারবো। অতিভুজটা দিয়ে দিয়েছে মানে বড় বাহুটা দিয়ে দিয়েছে, তাহলে এইটার বর্গ থেকে এইটার বর্গ বাদ দিয়ে বর্গমূল করলেই আমি এইটা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখবো, মানে এখানে কি বললাম, এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? বড় বাহু সব থেকে বড় অতিভুজ হয়, তাহলে অতিভুজের স্কোয়ার থেকে যে বাহুটা দিয়ে দিয়েছে এই বাহুটার বর্গ বাদ দিয়ে দিতে হবে, তার বর্গমূল করে আমরা পেয়ে যাচ্ছি এপি। তাহলে সমকোণী ত্রিভুজ এ ও পি এর সমকোণটা কোনটা? যে ও এ লম্ব এপি, ঠিক আছে, এখানে ওই লম্ব এপি। এর ক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারি? এর ক্ষেত্রে লিখবো এপি, এটা হচ্ছে কত হবে? এপিটা √17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, অর্থাৎ 289 মাইনাস 64, এটা কত পাচ্ছ? 5 2 2 225, অর্থাৎ 225 বর্গমূল হচ্ছে 15, তাহলে 15 সেন্টিমিটার, এটাই হচ্ছে উত্তর। পরের প্রশ্ন 2008, একটি বৃত্তে দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব। দেখো এই দুটো জ্যার মধ্যে একটা সাধারণ বিন্দু আমরা দেখতে পাচ্ছি এ, অর্থাৎ এ বিন্দু দিয়ে দুটো আমরা জ্যা অঙ্কন করব যারা পরস্পর লম্ব হবে। তাহলে এখানে ছবিটা আঁকি, আগে একটা বৃত্ত আঁকি, এবার ধরুন এ বিন্দুটা এখানে আছে, তাহলে এ বিন্দু থেকে এরকম একটি জ্যা এবি আছে, আর এইরকম একটি জ্যা এসি আছে, যারা পরস্পর সমকোণে নত, এবি আর এসি পরস্পর লম্ব। এবার এবির পরিমাপটা বলে দিয়েছে 4 সেন্টিমিটার, আর এসির পরিমাপটা বলে দিয়েছে 3 সেন্টিমিটার। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক, তোমরা যদি এটাকে যুক্ত করো তাহলে একটা ত্রিভুজ তৈরি হবে, এবং এই ত্রিভুজের এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ যদি হয়ে থাকে তাহলে এই কোণটাকে আমরা বলবো অর্ধবৃত্তস্থ কোণ, আর এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে বিসিটা হবে এই বৃত্তের ব্যাস। এটা সবসময় জেনে রাখবে, পরিধির উপর কোনো বিন্দুতে যদি 90 ডিগ্রি কোণ তৈরি হয়, যেমনটা এখানে দেখতে পাচ্ছ এ বিন্দুটা পরিধির উপর অবস্থিত, বি বিন্দু, সি বিন্দু, তিনটে বিন্দুই অবস্থিত, কিন্তু এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, তাহলে এ বিন্দুর বিপরীত যে বাহুটা হবে
সেই বাহুটাই হবে ওই বৃত্তের ব্যাস। তাহলে এখানে লিখব যেহেতু অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু 90 ডিগ্রি, অতএব বিএসি হলো অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়? 90 ডিগ্রি হয়। সুতরাং আমরা লিখব বিসি হলো বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য। এবার দেখো, এটা যদি 4 হয়, এটা যদি 3 হয়, তাহলে বিসি কত হবে? এটা সমকোণী ত্রিভুজ, তোমরা জানো 3, 4 আর 5 এই অনুপাতে সমকোণী ত্রিভুজ হয়। তাহলে আমরা এখানে বিসি অর্থাৎ এইটার পরিমাপটা বার করবো এবং সেটা 5 বেরোবে। তাহলে 5 হলো ব্যাস আর চেয়েছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যেমনটা বললাম এর আগের অঙ্কটাতে, ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস যদি 5 হয়, তাহলে ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে এতটা কত হবে? 5/2 বা আড়াই হবে, 2.5, তাই তো? তাহলে সেটা আমরা এখানে করে দেখাই। তাহলে লিখব বিসি, বিসি ইকুয়ালস টু কি হচ্ছে? বিসি ইকুয়ালস টু হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। যেহেতু সব থেকে বড় বাহু অতিভুজ, সেই অতিভুজটাকে বার করতে গেলে আমাদের বাকি দুটো বাহু যেটা ত্রিভুজে দেওয়া থাকবে তাদের বর্গ করে যোগ করে বর্গমূল করে দেবে। তাহলে এত সেন্টিমিটার। তাহলে হচ্ছে 16 প্লাস 9 অর্থাৎ 25-এর বর্গমূল এত সেন্টিমিটার, মানে 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? অতএব ব্যাসার্ধ হচ্ছে বিসি অর্ধেক হবে, মানে 5 সেন্টিমিটার বাই 2 অর্থাৎ 2.5 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 4-এর দাগের 9, এবিসি ত্রিভুজে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এ কিউ 2AP সমান হয় তাহলে পিবি ইজ টু কিউসি অর্থাৎ পিবি ও কিউসির অনুপাতটির মান কত? দেখো, এই অঙ্কটা খুবই সহজ প্রশ্ন। এটা হচ্ছে দুটো ত্রিভুজ সদৃশ্যতা যে হয় তাদের মধ্যে যে সদৃশ্যতার সম্পর্ক থাকে সেই সম্পর্ক থেকে এখানে অঙ্কটা দিয়েছে এবং এখানে আমরা থ্যালেসের উপপাদ্য কাজে লাগাবো। এখানে সর্বপ্রথমে বলছি এবিসি ত্রিভুজে বিসি বাহু সমান্তরাল সরলরেখা। তাহলে একটা ত্রিভুজ আঁকবো প্রথমে। ত্রিভুজ আছে এ বি সি। এবার বলছি বিসি বাহুর সমান্তরাল সরলরেখা। তাহলে বিসি বাহুকে সমান্তরাল করে একটা রেখা অঙ্কন করি। রেখাটা অঙ্কন করলাম, যেটা এবি বাহুটাকে পি বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ এই বিন্দুটা পি হবে। আর এসি বাহুটাকে কিউ বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ এই বিন্দুটা কিউ হবে। যদি এ কিউ 2AP সমান হয়, এ কিউ 2AP সমানের অর্থ কি? এ কিউ হচ্ছে এপি এর দ্বিগুণ। তাহলে এপি যদি এক্স হয় তাহলে এ কিউ হবে 2x। ঠিক আছে, এইরকমটা বলতে চাইছে। তো আমরা এখানে এক্স ধরবো না, তো আমি তোমাদের বোঝানোর জন্য বললাম যে এপিটা হচ্ছে যা হবে এ কিউটা তার দ্বিগুণ হবে। এবার তাহলে পিবি অর্থাৎ এই বাহুটা আর কিউসি অর্থাৎ এই বাহুটার অনুপাত কি হবে? দেখো, এই বাহুটার এই বাহুটার অনুপাত যা হবে এই বাহুটার সাথে এই বাহুটার অনুপাত তাই হবে। এটাই হচ্ছে থ্যালেসের উপপাদ্য বলা হয়। দেখো, থ্যালেসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি যে পি কিউ সমান্তরাল বিসি হলে থ্যালেসের উপপাদ্য অনুসারে লেখা যায় যে এপি এই বাহুটা বাই পিবি, অর্থাৎ এই এই যে পুরো বাহুটা দেখতে পাচ্ছেন এবি, এবি বাহুটাকে পি বিন্দুতে সমান্তরাল রেখাটা ছেদ করেছে। তাহলে দুটো অংশ আমরা পাচ্ছি, একটা এপি আর একটা পিবি। তাহলে এপি আর এই পিবির অনুপাতটা এটা সমান হবে এই সমান্তরাল বাহুটা এসি বাহুটাকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুটো অংশ পাচ্ছি এ কিউ আর একটা কিউসি। তাহলে এই অনুপাতের সমান হবে এ কিউ বাই কিউসি। তাহলে এবার আমরা এখান থেকে যে যে মানটা জানি সেটা বসিয়ে দেবো। দেখো, এ কিউ হচ্ছে 2AP সমান, তাহলে এ কিউর জায়গায় আমি নেক্সট স্টেপে লিখবো 2AP। তাহলে এপি বাই পিবি ইকুয়ালস টু এ কিউর জায়গায় লিখবো 2AP বাই কিউসি। এখানে কারণটা লিখে দেবো, যেহেতু এ কিউ ইকুয়ালস টু 2AP। এবার দেখো, এখানে এপি আর এখানকার এপি ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি? 1/PB ইকুয়ালস টু
2/QC। এবার এই কিউসিটাকে এইদিকে নিয়ে আসবো, তাহলে কিউসি হয়ে গেল বাই পিবি। এখানে কি পেলাম 2/1, নিচে কিছু নেই মানে 1 আছে। এবার আমাদের অনুপাতটা কিসের চেয়েছে, পিবির সাথে কিউসি, কিন্তু এখানে যেটা বেরোলো কিউসির সাথে পিবি, তাই এটাকে উল্টে দাও, তাহলে এইদিকের নাম্বারটা উল্টে যাবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি পিবি বাই কিউসি ইকুয়ালস টু 1/2, অর্থাৎ পিবি ইজ টু কিউসি ইকুয়ালস টু 1:2। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। খুবই সহজ ছিল, তাই না? পরের প্রশ্ন 4-10, একটি ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করো। দেখো, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু প্রতিটি ধারের বর্গ। এটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল যখন ধারের দৈর্ঘ্য a। এখন এরকম দুটো ঘনক আছে, ধরে নাও এরকম একটি ঘনক আছে, যখন তার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য a ধরে নিচ্ছি আমি, এটা প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য a, তাহলে এটাও a এটাও a, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য a। এবং তখন তার সমগ্র তলের ক্ষেত্রফল কত ছিল, তখন সমগ্র তলের ক্ষেত্রফল হলো 6a²। এখন প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য বেড়ে গেছে, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% বেড়ে গেছে। 50% বেড়ে যাও, 50% বেড়ে যাওয়ার অর্থ হলো আগে যা ছিল তার অর্ধেক বেড়ে গেছে। যেমন ধরে নাও 100 টাকা তোমার কাছে আছে, এখন সেই টাকাটা যদি 50% বেড়ে যায়, তো 50% বাড়ার অর্থ হচ্ছে 100 ইন্টু 50/100, 50/100, তাহলে 100 কেটে গেল, তাহলে কত হলো 50 টাকা বেড়ে গেছে। অর্থাৎ 100 টাকা ছিল, 50 টাকা বেড়ে গেছে, তাহলে বেড়ে কত হয়েছে, বেড়ে হয়েছে 150 টাকা। তার মানে কি, যেটা বেড়েছে সেই পরিমাণটা আগে যা ছিল তার অর্ধেকটা। তাহলে আমি এখানে কি করব, আগে বাহুর দৈর্ঘ্য a ছিল, তাহলে বাড়বে কত, a/2, বাড়বে কত, a/2। ঠিক আছে, তো আমরা আগে বাহুর দৈর্ঘ্য 2a ধরে নিতে পারি, যদি এটা 2a হয় তাহলে বাড়বে কত, 2 এর অর্ধেক কত হবে, a হবে। এইভাবে তোমরা করতে পারো, তো আমি এখানে a ধরে করেছি, তোমরা যদি 2a ধরে করো তাতেও হবে। তো আমি এখানে কি করলাম, এখন আমি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি কত, কত হবে দেখো, এখন তাহলে বাহুর দৈর্ঘ্য হবে, আগে a ছিল তাহলে বাড়বে কতটা, a/2, তাহলে কত হলো, তাহলে হলো 3a/2। কি করে পেলে, লসাগু 2 হলো, তাহলে 2a প্লাস a অর্থাৎ 3a/2। তাহলে এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3a/2। তাহলে এখানে সেটা তুমি এখানে লিখে দেখিয়ে দেবে যে আগে a ছিল আর এখন 3a/2। ধরি ঘনকের প্রতিটি বাহুর প্রকৃত দৈর্ঘ্য ছিল a এত একক, 50% বৃদ্ধি পাওয়ায় বাহুর দৈর্ঘ্য হবে, প্রতিটি বাহু, হ্যাঁ প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে a প্লাস a/2। a/2 কেন তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, তাহলে এত একক অর্থাৎ 3a/2। এবার দেখো, যদি প্রত্যেকটা ধার যদি 3a/2 হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে, ফর্মুলা হচ্ছে 6 ইন্টু প্রতিটা যে ধার আছে তার বর্গ, অর্থাৎ 3a/2 এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এবার লিখবো অতএব সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। দেখো, এটা হচ্ছে যখন বাহুর দৈর্ঘ্য বেড়ে 3a/2 হয়েছে তখনকার সমগ্র তলের ক্ষেত্রফল। তো এইটা থেকে আমরা কি করব, বাদ দিয়ে দেবো প্রকৃত ক্ষেত্রফলটাকে, তাহলে আমরা পেয়ে যাব কতটা বেড়েছে। এই যে বৃদ্ধিটা হয়েছে এটা কার সাথে তুলনা করব, আগে যতটা ক্ষেত্রফল ছিল তার সাথেই তো তুলনা করতে হবে। তো যখন আগে ক্ষেত্রফল 6a² ছিল তখন বেড়েছে এতটা,
তাহলে যেহেতু আমরা শতকরা হার বার করছি, কতটা ক্ষেত্রফল শতকরা বেড়েছে, তাই এখানে 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, এবার এখানে ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব পার্সেন্টেজে আনসারটা। তাহলে এখানে দেখো কত হচ্ছে, উপর থেকে আমি এখানে এটাকে ভাঙিয়ে লিখব। কত হচ্ছে, 3 এর স্কোয়ার মানে 9 এর স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস 6 এর স্কোয়ার ডিভাইডেড বাই 6 এ স্কোয়ার ইন্টু 100। এবার তুমি উপর থেকে 6 এ স্কোয়ারটাকে কমন নিয়ে নাও। তাহলে দেখো 6 আর এ স্কোয়ারটাকে কমন নিয়েছি, তাহলে কত করে দেখবে 9/4 মাইনাস 1। নিচেও আছে 6 এ স্কোয়ার ইন্টু 100, তাহলে 6 এ স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে যেটা থাকছে 9/4 মাইনাস 1 ইন্টু 100%। এবার এই 100 দিয়ে এটাকে গুণ করে দাও। 9/4 ইন্টু 100 মাইনাস 1 ইন্টু 100, এত পার্সেন্ট। এবার এখানে কাটাকুটি করো, 4×25 100, তাহলে 9×25 কত হয়, 225 হয়, মাইনাস 100, এত পার্সেন্ট, অর্থাৎ 125%। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাচ্ছে শতকরা, 125। পরের প্রশ্ন 4-11, দুটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান। তাহলে দুটো লম্ব বৃত্তাকার চোঙ আছে, তাদের আয়তনটা সমান বলে দিয়েছে। তাদের উচ্চতার অনুপাত 1:2, মানে উচ্চতা একটা চোঙের যা আর একটা চোঙের তার দ্বিগুণ। চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত। দেখো, যে চোঙটার উচ্চতা বেশি সেই চোঙটার কিন্তু ভূমির ক্ষেত্রফল কম হবে, কারণ তাদের আয়তন তো সমান। তাহলে এরকম আমাদের ছবিটা ধরতে হবে। একটা চোঙ এরকম আছে, তো এই চোঙটার উচ্চতা আমি যদি h ধরি, তার আর একটা চোঙের উচ্চতা হবে 2h, দ্বিগুণ হবে। এটা যদি h হয় তাহলে এটা কত হবে, 2h হবে। ঠিক আছে, এইবার এই চোঙ দুটোর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তো এটার আমি ব্যাসার্ধ স্মল আর ধরে নিচ্ছি, আর এটার ব্যাসার্ধ আমি ক্যাপিটাল আর ধরে নিচ্ছি। তাহলে আমাদের স্মল আর ক্যাপিটাল আর এর মধ্যে অনুপাত কত সেটা বার করতে হবে। আর এখানে এই দুটো চোঙের আয়তন সমান। এবার এই চোঙের আয়তন কত হবে, আয়তনের সূত্র হয় পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতা। আর এই চোঙের আয়তনের একই রকম, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু উচ্চতা কত, 2h। তাহলে এই দুটো আয়তন পরস্পর সমান। তাহলে এখানে ধরি চোঙ দুটির উচ্চতা যথাক্রমে h ও 2h একক এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে r একক ও ক্যাপিটাল আর একক। এবার তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারি, এই চোঙটার আয়তন অর্থাৎ পাই আর স্কোয়ার h, পাই আর স্কোয়ার মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ঠিক আছে, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তো আয়তনের সূত্র হয় ভূমির ক্ষেত্রফল, ভূমিটা যেহেতু বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে, পাই ইন্টু আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল, আর তার সাথে উচ্চতা গুণ করে দেবো, ইকুয়ালস টু এই চোঙটার ভূমির ক্ষেত্রফল কত হবে, পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার, আর এই চোঙটার উচ্চতা কত, 2h। তাহলে এখানে পাই আর পাই ক্যান্সেল, তাহলে এখানে দেখো h আর h ক্যান্সেল, তাহলে আমরা কি পাচ্ছি, স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এই আর স্কোয়ারটা পাশে নিয়ে চলে আসছি, আর এদিকে থাকছে শুধু 2, আর 2 মানে অ্যাকচুয়ালি 2/1। ঠিক আছে, এরপর আমরা স্কোয়ারটা তুলে দেবো, r/r, এটাকে আমরা হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তারপর নেক্সট স্টেপে আমি এটাকে লিখবো এইভাবে, r/R, এখানে হচ্ছে √2/1 হয়ে যাবে। স্কোয়ারটা তুললে ডান দিকে যে নাম্বারটা আছে তার বর্গমূল হয়ে যাবে। এবার 2 এর বর্গমূল আমরা করতে পারবো না, তাই এইভাবে রাখতে হবে, আর 1 এর বর্গমূল 1 হয়। তাহলে আমরা কি পেলাম, r/r ইকুয়ালস টু √2/1। তাহলে এটাই হলো ব্যাসার্ধদ্বয়ের অনুপাত, চোঙ দুটোর ব্যাসার্ধের অনুপাত। তাহলে এটাই হচ্ছে উত্তর, √2/1। পরের প্রশ্ন 4 থেকে শেষ প্রশ্ন 12 নম্বর,
একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার ও আয়তন 100 পাই ঘনসেমি। শঙ্কুটির তির্যক উচ্চতা কত? অঙ্কটা খুবই সহজ, প্রচন্ড সহজ। দেখো এখানে কি দিয়ে দিয়েছে, খুবই সহজ অঙ্ক। দেখো একদমই সহজ। তোমরা যদি সূত্র জানো অঙ্কটাকে একদম সহজেই করতে পারবে। এরকম একটি লম্ব বৃত্তাকার শঙ্কু দিয়ে দিয়েছে। তো এই শঙ্কুটার উচ্চতা অর্থাৎ লম্ব উচ্চতা h সেটা দিয়ে দিয়েছে এখানে 12 সেন্টিমিটার। আর এই চোঙটার তির্যক উচ্চতা অর্থাৎ এইখান থেকে এতটা, এইটার দৈর্ঘ্য আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই 12 সেন্টিমিটার, এল হচ্ছে তির্যক উচ্চতা যেটা আমাদের নির্ণয় করতে হবে। তির্যক উচ্চতা এটা আমরা ধরি, আর ভূমির ব্যাসার্ধটা আমরা ধরে নিচ্ছি, আর হচ্ছে এখান থেকে এতটা, আর এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এটা আমরা ধরে নিচ্ছি। এবার আয়তনের সূত্র হয়, শঙ্কুর আয়তনের সূত্র হয় 1/3 পাই আর স্কোয়ার অর্থাৎ ভূমির ক্ষেত্রফল ইন্টু লম্ব উচ্চতা। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এবার এই আয়তনের মানটাই দিয়ে দিচ্ছে 100 পাই, তাহলে বলতে পারি 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান 100 পাই। ওখানে আমরা এইচ এর মানটা বসিয়ে দেবো, যেহেতু এইচ এর মানটা এখানে দিয়ে দিয়েছে। তাহলে আমি একটাই অজানা তথ্য আর, এইটার মান আমি পেয়ে যাব। আর এর মান পেয়ে যাওয়ার পর আমি এই সূত্রটায় ফেলে দেবো। দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে এইচ এল আর আর এর মধ্যে, যেখানে এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এলটা আমাদের বার করতে হবে, এলটা হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ যেটা আমাদের নির্ণয় করতে হবে। এইচটা 12 দিয়ে দিয়েছে, আর আরটা হচ্ছে আমরা এই সমীকরণ থেকে পেয়ে যাবো, এক্ষুনি এটা পেয়ে যাবো। তো এখানে পিথাগোরাসের সূত্র ফেলেই আমরা এলটা বার করে নিতে পারবো। তো তার আগে আমরা কি করব, এটা বার করার আগে আমরা আরটা বার করব। তাহলে প্রশ্ন অনুযায়ী, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, আমি বোঝাতে পেরেছি। তাহলে প্রশ্ন অনুযায়ী 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু 100 পাই। এবার কি হচ্ছে, এখানে পাই আর পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার নেক্সট স্টেপে লিখবো 1/3 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ এর মান 12, ওটা বসিয়ে দিই, 12 ইকুয়ালস টু 100। এবারে 3 আর এখানে 12 কেটে গেল, 4 হলো, 4 আর এখানে 100 কেটে গেল, 25। তাহলে আর ইকুয়ালস টু কত হচ্ছে, √25 মানে 5 সেন্টিমিটার। তাহলে আর এর মান পেয়ে গেলাম। এবার লিখবো, ছবিটা এখানে এঁকে নিতে পারো, আর ইকুয়ালস টু 5, এইচ ইকুয়ালস টু 12, তাহলে এল ইকুয়ালস টু কত। তাহলে আমরা অতিভুজ বার করছি, তাহলে অতিভুজ বার করার জন্য আমরা কি লিখবো, এল ইকুয়ালস টু অতিভুজ, সেটা সবসময় কি হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের হবে বর্গমূল। ঠিক আছে, এটা দুটোকে যোগ করে বর্গমূল করে দেবে। তাহলে এইচ এর মান 12, 12 স্কোয়ার, আর এর মান 5, তাহলে 5 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে 13 পাবো, 144 প্লাস 25 অর্থাৎ 169 এর বর্গমূল, মানে হয়ে গেল 13 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তির্যক উচ্চতার দৈর্ঘ্য কত, 13 সেন্টিমিটার।